আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আজকে আমরা অ্যাকচুয়ালি মানে ল্যাব ক্লাসটার মানে কালকে করব। আজকে আমরা দুইটা লেকচার একসাথে দেখে নেব, কালকে ল্যাব ক্লাসটা করব। তো মেইন কথা হচ্ছে যে আমরা একটু যদি ভালো মতো চিন্তা করি, আজকে আমাদের কনসেপ্টের প্রথমেই যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে। তো এইগুলো তোমরা পড়ছো, আজকে যে জিনিসগুলো মানে পড়াবো দুইটা লেকচার, এগুলো সবই তোমাদের পড়া বিষয়, কিন্তু আমরা একটু নতুন করে দেখা ট্রাই করবো যাতে আমরা আবার মনে পুরাতন জিনিসগুলো মনে রাখতে পারি। তো স্ট্রাকচার জিনিসটা কি? তো স্ট্রাকচার জিনিসটা হচ্ছে যখন তুমি একটা সিং আমরা কী করি, আমরা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, ইন্টিজার এক্স ডিক্লেয়ার করলে এক্সের মধ্যে শুধু ইন্টিজার টাইপের ডাটা নিতে পারি। ক্যারেক্টার ওয়াই ডিক্লেয়ার করলে ওয়াইয়ের মধ্যে শুধু ক্যারেক্টার নিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডাবল নিলে শুধু ডাবল নিতে পারি। তার মানে কি, আমি যদি যে কোনো একটা তোমার মানে ডাটা টাইপ নেই, তাহলে আমি শুধু একটা টাইপেরই আমি ডাটা নিতে পারি আর কি, অন্য টাইপের নিতে পারি না। কিন্তু যখন আমি যদি চাই যে আমার একটা সিঙ্গেল একটা নাম থাকবে একটা ভেরিয়েবলের, কিন্তু আমি বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডাটা টাইপ ওই ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করতে পারবো, তখন এই স্ট্রাকচারের জিনিসটা চলে আসে। তার মানে স্ট্রাকচার হচ্ছে এখানের মধ্যে আমার কালেকশন অফ ভেরিয়েবলস থাকবে, এবং ভেরিয়েবলগুলো হবে ডিফারেন্ট টাইপসের। মানে একটা ইন্টিজার হতে পারে, একটা ডাবল হতে পারে, একটা ফ্লোট হতে পারে, একটা ক্যারেক্টার হতে পারে। সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটা কালেকশন অফ ভেরিয়েবল আমার থাকবে, কিন্তু এটা থাকবে একটা সিঙ্গেল নামের মাধ্যমে, একটা সিঙ্গেল ডিক্লারেশনের মাধ্যমে। মানে আমি ওই ইন্ট এক্স দিয়ে, যেমন আমি এক্স এক্স মানে বুঝি একটা ইন্টিজার ভেরিয়েবল, তো আমি ওই জিনিসটা ডিক্লেয়ার করলে আমি বুঝবো ওইটা হচ্ছে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল মানে ডাটা টাইপসের ভেরিয়েবল আমরা ইয়ে করতে পারি, কারেক্ট করতে পারি। তো তুমি চিন্তা করো, ধরো একটা স্টুডেন্টের তুমি কিছু ইনফরমেশন স্টোর করে রাখতে চাও। কী কী ইনফরমেশন রাখতে চাও? যে তার নাম, মানে নামটা তুমি স্টোর করে রাখতে চাও, তার স্টুডেন্ট আইডিটা তোমার স্টোর করে রাখতে চাও, আর সে পরীক্ষায় অ্যাকচুয়ালি কী কোন বিষয়ে কোন মার্ক পাইছে, বা তার মার্ক যেটা টোটাল মার্ক, এটা তুমি একটু তুমি ইয়ে করে রাখতে চাও, স্টোর করে রাখতে চাও। তাহলে তুমি কী করতে পারো? তুমি যে জিনিসটা করতে পারো, তুমি নামের জন্য একটা ক্যারেক্টারের এরে নিতে পারো। তো ক্যারেক্টার নেম 20। তুমি আইডির জন্য অবশ্যই একটা ইন্টিজার, কারণ আইডি যেহেতু ইন্টিজার মার্ক, তাহলে ইন্টিজার নিতে পারো। আর মার্ক কিন্তু অনেকের, ধরো তোমার আমরা দশমিকও মার্কিং করে থাকি, ধরো 75.5, 87.8, এরকম কিন্তু আমাদের থাকে মার্কিং। সো আমি মার্কটা ধরলাম ফ্লট। তার মানে আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি একটা স্টুডেন্টের ইনফরমেশন আমার তিনটা ইনফরমেশন রাখতে হয়, তাহলে আমার জন্য তিনটা ভেরিয়েবল তৈরি করতে হচ্ছে। একটা হচ্ছে অ্যারে তৈরি করতে হচ্ছে, একটা আইডি, আর একটা হচ্ছে তোমার মার্কের জন্য। তাহলে আমরা করতে পারি কি, আমরা যদি একটা স্টুডেন্ট চাই, তাহলে আমরা এরকম তিনটা জিনিস ডিক্লেয়ার করে ফেললাম। আচ্ছা, এখন যদি তোমার কাছে একের অধিক স্টুডেন্ট থাকে, তাহলে তুমি কী করবা? একবার ক্যারেক্টার নেম 1 দিয়ে একটা, ক্যারেক্টার নেম 2 দিয়ে একটা, ক্যারেক্টার নেম 3 দিয়ে একটা, এরকম করতে করতে বারে বারে ডিক্লেয়ার করতে থাকতে হবে। আবার ইন্টিজার আইডি 1, ইন্টিজার আইডি 2, ইন্টিজার আইডি 3, এরকম করতে করতে আরও অসংখ্য করতে হবে। ফ্লট মার্ক 1, ফ্লট মার্ক 2, মানে কি জিনিসটা অনেক বেশি একটু মানে কেওস হয়ে গেল না? অনেক বেশি একটা কেওস হয়ে যাচ্ছে না? যে আমাকে ধরো 10টা স্টুডেন্ট যদি আমার ইনফরমেশন রাখতে হয়, তাহলে 10টা ক্যারেক্টার ডিক্লেয়ার করতে হচ্ছে, 10টা আইডি ডিক্লেয়ার করতে হচ্ছে, 10টা মার্ক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে। এতগুলা তো তোমার করা সম্ভব না। যদি তোমার স্টুডেন্ট থাকে 1000, 1000টা কি করা সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। সো তুমি এটা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবে এটা কত বড় একটা বড় এবং একটা মেসি কোড হয়ে যাবে। ঠিক আছে, যে এত বারে বারে এত এগুলা ডিক্লেয়ার করা। তো এবং তোমার কাছে যদি অনেক অনেক ভেরিয়েবল হয়ে যায়, তখন তুমি কোন ভেরিয়েবলের সাথে কোন ধরনের মানে আরেকটা ভেরিয়েবলের কী সম্পর্ক আছে, কী ধরনের ইনফরমেশন এক্সিস্ট করে, এইগুলা কিন্তু একটা খুবই একটা মানে মানে ডান্টিং টাস্ক হয়ে যাবে আর কি। মানে তোমার এটার মানে তুমি অবস্থা তোমার খারাপ হয়ে যাবে, ট্র্যাক রাখা খারাপ হয়ে যাবে যে কোনটা কার নাম, কার জন্য কোন এরাটা তুমি ডিক্লেয়ার করছিলে। সো এই প্রবলেমটা কি বুঝতে পারছো তোমরা, যে মাল্টিপল স্টুডেন্টের জন্য প্রবলেমটা কি হচ্ছে? জি আচ্ছা, স্যার। তো এই প্রবলেমের সলিউশনের জন্যই তখন স্ট্রাকচারের ব্যাপারটা আসছে, যে আমরা যদি এমন একটা অ্যাপ্রোচ, বেটার অ্যাপ্রোচ আমরা নিতে পারি, যেখানে তোমার রিলেটেড ইনফরমেশনগুলা কালেকটিভলি এক জায়গায় থাকবে একটা সিঙ্গেল নামের আন্ডারে। ঠিক আছে, যেমন আমি ধরলাম স্টুডেন্ট হচ্ছে একটা নাম, মানে স্টুডেন্ট হচ্ছে সেই একটা নাম, যে নামের মাধ্যমে আমি এই যে স্টুডেন্ট, একটা স্টুডেন্টের যতগুলো ইনফরমেশন আছে, রিলেটেড ইনফরমেশন, এগুলোকে আমি কালেক্টেড অবস্থা রাখবো। তো এই যে তোমার রিলেটেড ইনফরমেশনের যে কালেকশন একটা সিঙ্গেল নেম স্টুডেন্টের আন্ডারে, এটা কি বলা হয়? স্ট্রাকচার। স্ট্রাকচারের সঙ্গেই হচ্ছে এটা, যে আমার সব সব ধরনের রিলেটেড ইনফরমেশনকে একটা সিঙ্গেল নেম মানে কালেকশন
মানে সব ধরনের রিলেটেড ইনফরমেশনের কালেকশন যখন একটা সিঙ্গেল নামের আন্ডারে চলে আসে, যেমন এই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্ট, তখন এটাকে বলা হয় একটা স্ট্রাকচার। আশা করি স্ট্রাকচারের সংজ্ঞা তোমরা বুঝতে পারছো। তাহলে ডিক্লারেশনটা কীভাবে হয়? প্রথমেই স্ট্রাক্ট নামে একটা কিওয়ার্ড তোমার ইউজ করতে হয়, এরপরে এটার পরে ফলোড বাই একটা আইডেন্টিফায়ার ইউজ করতে হয়। আইডেন্টিফায়ার হচ্ছে তোমার এই স্ট্রাকচারের একটা নাম দিতে হয়। তো আমরা নিচে দেখতে পারতেছি, প্রথমে আমি স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করছি, তারপরে স্টুডেন্ট দিয়ে একটা নাম দিছি, স্টুডেন্ট দিয়ে নাম দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছি, তারপর এটার ভিতরে ক্যারেক্টার নেম 50 দিছি, ইন্টিজার আইডি দিছি, ফ্লট মার্ক দিছি, এবং আবার তোমার এখানের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আরেকটা সেমিকোলন দিচ্ছি। তার মানে একটা জিনিস তুমি চিন্তা করো, আমি এক ধরনের স্ট্রাকচার তৈরি করছি যেটার নাম হচ্ছে স্টুডেন্ট। এই স্টুডেন্ট স্ট্রাকচারের মধ্যে আমার নেম নামে একটা ক্যারেক্টার ভেরিয়েবল অ্যারে আছে, আইডি নামে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, মার্ক নামে একটা ফ্লোট ভেরিয়েবল আছে। তাহলে এটা আমার স্ট্রাকচার ডিক্লেয়ার হয়ে গেল। কিন্তু একটা কথা বলি, একটা স্ট্রাকচার আমি কি জানি, যদি আমি একটা প্রোগ্রামে ইন্টিজার আইডি লিখি এবং রান করি তখন কি হয়? এটা মেমোরি অ্যালোকেট হয় না? ফ্লট মার্ক লিখি তখন একটা মেমোরি অ্যালোকেট হয় না? কিন্তু মনে রাখবা, স্ট্রাকচার যে সময় তুমি ক্রিয়েট করো তখন আমি যদিও ভিতরে ক্যারেক্টার ইন্টিজার ফ্লট লিখতেছি, কিন্তু কোনো ধরনের মেমোরি কিন্তু অ্যালোকেট হয় না। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে যখন স্ট্রাকচার ক্রিয়েট করা হয় তখন কোনো মেমোরি অ্যালোকেট হয় না। তো মেমোরি অ্যালোকেট কখন হয় এটা আমি বলতেছি। তো এটাকে বলা হয় কি, যে বিভিন্ন ধরনের ভেরিয়েবল একটা, এই তখন একটা জিনিস চিন্তা করো, এই ক্যারেক্টার নিজে একটা তোমার ভেরিয়েবলের ডাটা টাইপ ছিল, ইন্টিজার একটা ডাটা টাইপ ছিল, ফ্লট একটা ডাটা টাইপ ছিল, তাহলে স্টুডেন্ট কি এখন নিজেও একটা ডাটা টাইপ হয়ে গেল না? জি এবং স্যার। এই ডাটা টাইপের মধ্যে আমি ক্যারেক্টারের একটা নেম নিতে পারবো, ইন্টিজারের একটা আইডি নিতে পারবো, ফ্লোটের একটা মার্ক নিতে পারবো। তাহলে স্টুডেন্ট নিজেও কিন্তু হয়ে গেছে এখন একটা ডাটা টাইপ। ঠিক আছে? তো এটাকে তখন বলা হয় একটা মানে ভেরিয়েবল ক্রিয়েশনের জন্য ব্লু প্রিন্ট। ঠিক আছে? তো এটাকেই বলা হয় একটা ডাটা টাইপ। তাহলে ডাটা, আমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করলাম। ধরো আমি স্ট্রাকচার ডিক্লেয়ার কীভাবে করব? ধরো স্ট্রাকচার ক্রিয়েট করছি হচ্ছে কি নামে? স্টুডেন্ট নামে। স্টুডেন্ট নামে একটা স্ট্রাকচার নিয়েছিলাম, তাহলে আমার ডিক্লেয়ার করতে গেলে প্রথমে ওই স্ট্রাকচারের নাম দিতে হবে। ধরো এখানে আমি স্টুডেন্ট দিলাম, এরপর আমি দিলাম ভেরিয়েবলের নাম, মানে হচ্ছে ইনফো। তোমরা কী করো, যখন একটা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করো তখন কি আগে ইন্ট দিয়ে তারপরে এক্স লিখো না? ডাটা টাইপটা আগে লিখো, তারপরেই তো ভেরিয়েবলের নামটা লিখো। তার মানে এখানে কি দেখো, এখানে আমার ডাটা টাইপটা কি? স্টুডেন্ট। এই জন্য আমি দেখো স্টুডেন্টটা আগে লিখছি, তারপরে আমি ভেরিয়েবলের নাম দিছি ইনফো। এটা তো বুঝতে পারছো সবাই? আচ্ছা। জি স্যার। সো এখানে কি হয়েছে, এখানে যে জিনিসটা বুঝাইছে যে একটা স্ট্রাকচার ভেরিয়েবল ইনফো, এই ইনফোটাকে ডিফাইন করা হয়েছে, যেটা টাইপ হচ্ছে স্ট্রাকচার স্টুডেন্ট। এটা হচ্ছে ইনফোটা হচ্ছে স্টুডেন্ট টাইপের একটা স্ট্রাকচার। তাহলে স্টুডেন্ট টাইপের স্ট্রাকচার মানে কি, যে এই ইনফো যে ভেরিয়েবলটা আছে, এই ইনফো ভেরিয়েবলের মধ্যে আমি একটা ক্যারেক্টারের নেম নিতে পারবো, একটা ইন্টিজারের আইডি নিতে পারবো, ফ্লটের একটা মার্ক নিতে পারবো। তো মনে রাখবা, এইটা যে সময় তুমি ডিক্লেয়ার করে ফেললা যে স্টুডেন্ট ইনফো, এটার সাথে সাথেই তখন ওই যে বললাম না যে এটা মেমোরি অ্যালোকেট করে নাই, যে সময় তুমি একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করো তখনই কিন্তু একটা মেমোরি কি হয়? অ্যালোকেট হয়ে যায়। ঠিক আছে? এখন আমাকে বলো তো, এই যে একটা স্টুডেন্ট তুমি, মানে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, স্টুডেন্ট নামে তুমি একটা কি নিছো? স্ট্রাকচার নিছো, এবং তুমি স্টুডেন্ট ইনফো দিয়ে এটাকে ডিক্লেয়ার করছো। এখন বলো তো, কত বাইট মেমোরি সে নিবে? ইনফো যে ভেরিয়েবলটা আছে, এটা কত বাইট মেমোরি নিবে মেমোরিতে? কে বলতে পারবা দেখি? স্যার টোটাল 9 বাইট। টোটাল 9 বাইট। 9 বাইট হবে স্যার। একটু চিন্তা 9। করো তো, একটু চিন্তা করো, জি। আসো কাছাকাছি আসো, একটু চিন্তা করো, ভালো মতো তাকাও। স্যার 13 বাইট স্যার। না, 13 না। তাকাও না, স্ট্রাকচার দিকে তাকাও, স্টুডেন্ট স্ট্রাকচারের দিকে তাকাও, তাকায় হিসাবটা করো। হ্যাঁ। 5 নাকি? 5 নাকি নো। স্যার? স্যার 7 না। নাকি? স্যার ইন্টিজারের জন্য হ্যাঁ, তো মনে হয় 4, ক্যারেক্টারের জন্য 1, আর ফ্লোটের ফ্লোটের জন্য জন্য বুঝতে 4 আমি পারছি বলে না দিলাম, টোটালটা। জি ফ্লোটের স্যার, জন্য ফ্লোটের 4। জন্য তাহলে কত আচ্ছা। হইলো? 9 9 হবে।
স্যার 10 বাইট নাকি কেউ তোমরা ধরতে পারলা না বিষয়টা। এখানে এখানে 58 কত না দেয়া স্যার আছে? 58 হবে এক্স্যাক্টলি 58। এখানে তো একটা ক্যারেক্টারের এরে দেওয়া আছে, এটা তো কোনো ক্যারেক্টারের ভেরিয়েবল দেওয়া না। 50 দেওয়া আছে। তোমরা আমার কথা বুঝছো? এখানে তো তোমার একটা ক্যারেক্টারের এরে দেওয়া, এটা কি ক্যারেক্টারের ভেরিয়েবল দেওয়া না এরে দেওয়া? এরে দেওয়া, তাহলে ক্যারেক্টার এরে 50 সাইজের একটা ক্যারেক্টার এরে মানে কি 50 বাইট জায়গা নিবে না? একটাই যদি 1 বাইট নেয় 50টায় কয় বাইট নিবে? 50 বাইট নিবে। আইডিয়া নিল তোমার 4 আর ফ্লোটে নিল আরো 4, তাহলে 4 মোট হলো 58 বাইট। টোটাল 58। তাহলে দেখো ক্যারেক্টার 50 সমান 50 ইন্টু 1 বাইট 50 বাইটস, এখানে ইন্টিজার আইডি 4 বাইটস, ফ্লোট 4 বাইটস, মোট হচ্ছে 58 বাইটস ফর ইনফো। ক্লিয়ার? জি স্যার। এটা আসলে ধরতে পারার উচিত ছিল তোমাদের যারা আসলো। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে ইনফো হচ্ছে আমার সেই ভেরিয়েবল যেটা হচ্ছে স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? স্টুডেন্ট হচ্ছে আমার স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের নামটা। তো ইনফো যে ভেরিয়েবলটা আছে এটার এখন যদি আমি ইনফো ভেরিয়েবলের কয়টা তোমার আছে বলো তো? এই অ্যাক্সেসিংয়ের পয়েন্ট আছে 3টে আছে না? ইনফোর নেম আছে, ইনফোর আইডি আছে, আর ইনফোর মার্ক আছে। কারণ আমি যদি যে কোনো একটা জিনিস অ্যাক্সেস করতে চাই তখন আমাকে ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হয়। ধরো আমি মার্ক করতে চাই যে ইনফো ডট মার্ক, তাহলে ইনফো ডট মার্ক দিয়ে যদি আমি 75.5 করি, তার মানে হচ্ছে ওই যে তোমার আইডি নামে যেটা ছিল ইনফোর জন্য ওই আইডির মানটা কত হয়ে গেল? সরি আইডি না, মার্কের 75.5 হয়ে গেল। এটা কিন্তু ফ্লট, মার্কটা ফ্লট ছিল না? সো ইনফো ডট মার্কের মধ্যে আমি অ্যাসাইন করে দিলাম। এখন আমি যদি চাই যে আমি ইনফো নামে একটা স্টুডেন্ট ভেরিয়েবল আছে, এখন যে ইনফো ভেরিয়েবলটার মধ্যে আমি চাচ্ছি যে ওকে ফাইন আমি এখন তোমার করতে চাই, এই মার্কের মধ্যে আমি 75.5 অ্যাসাইন করতে চাই, তাহলে আমাকে কীভাবে অ্যাসাইন করতে হবে? ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হবে। ইনফো ডট মার্ক সমান হচ্ছে 75.5, আমি অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা আমি স্পেসিফিক্যালি বুঝাইলাম যে ইনফো যে আছে তার মার্কের মধ্যে আমি 75.5 বসাইছি। তো এখন আমি একটু দেখি, যেমন একটা স্ট্রাকচার আছে এখানে, একটা প্রোগ্রাম লেখা আছে আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি। তো পার্সন নামে আমি এখানে কি করছি, একটা স্ট্রাকচার নিছি। সো পার্সন নামে স্ট্রাকচার নেওয়ার পরে আমি এটার মধ্যে একটা ক্যারেক্টার নেম নিলাম, ঠিক আছে? আমি ক্যারেক্টার নেম নিলাম, খুবই ভালো কথা। আমি ইন্টিজার এজ নিলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম, আমি ফ্লট সেল আরে নিলাম, ঠিক আছে? এবং আরেকটা জিনিস মনে রেখো, স্ট্রাকচার ডিফাইন করার সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে সময় করতে হয়, এটা শেষে কিন্তু আরেকটা তোমার কী দিতে হয়, একটা সেমিকোলন দিতে হয়। তাহলে বলো তো এই যে স্ট্রাক্ট, এই ফুল জিনিসটা, এই জিনিসটা কি একটা স্টেটমেন্ট? এটা কিন্তু একটা স্টেটমেন্ট, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু একটা স্টেটমেন্ট, এটা একটা মাথায় রাখবো আর কি। সো আমি করলাম পার্সন নামে, তাহলে আমি একটা স্ট্রাকচার তৈরি করলাম, খুবই ভালো কথা। পার্সন নামে স্ট্রাকচার তৈরি করার পরে আমি করলাম কি, আমি দেখো পার্সন P1 দিলাম। পার্সন P1 কেন দিছি? তাহলে আমার হচ্ছে P1 হচ্ছে একটা ভেরিয়েবল, এটা কী টাইপের ভেরিয়েবল? পার্সন টাইপের ভেরিয়েবল। পার্সনটা হচ্ছে এখানে একটা ডাটা টাইপ, ঠিক আছে? এখন আমি করলাম কি, যে এন্টার ফুল নেম, আমি পুরো নামটা এন্টার মানে করতে চাই। তো গেটার সেটার মেথড আছে সিনের ভিতরে, এই জন্য তারা গেট দিছে, এটা নিয়ে কনফিউজড হইও না। সো আমি যদি এখন একটা ইনপুট নিতে চাই কারো নাম, এখন আমি P1 এর নামটা ইনপুট নিতে চাই, এবং আমি বলে দিলাম যে আমি P1 এর নাম ইনপুট নিতে পারবো সিন দিয়ে, সিন ডট গেট দিয়ে ইনপুট নেওয়া যায় আর কি। এবং P1 ডট নেম লিখে দিতে হবে এবং 50 দিতে হবে। 50 দেওয়া মানে হচ্ছে তুমি 50টা ক্যারেক্টারের বেশি কারো নাম নিতে পারবা না। এটা তো বুঝতে পারছো? মানে তুমি যে নামটা নিবা, কিবোর্ড দিয়ে ইনপুট নিবা, এটা সর্বোচ্চ সাইজ হতে হবে 50, এবং কিবোর্ডে ইনপুট নেওয়ার পরে তুমি যে নামটা ইনপুট নিবা এটা কিসের মধ্যে অ্যাসাইন হবে বলো তো? P1 ডট নেমের মধ্যে অ্যাসাইন হবে না? তারপরে আমি বলছে এইজ এন্টার নেওয়ার জন্য, তো আমি সিন P1 ডট এইজ দিলাম, তার মানে আমি কিবোর্ড দিয়ে যে এইজটা এন্টার দিব ওইটা অ্যাকচুয়ালি কার মধ্যে সেট হবে? এই P1 ডট এইজের মধ্যে সেট হবে না? তারপরে আমি যদি কিবোর্ড দিয়ে স্যালারি ইনপুট নেই, তাহলে স্যালারিটা কি ওই তোমার P1 এর মধ্যে এটা মানে অ্যাসাইন হবে না? ঠিক আছে? এখন যদি আমি তোমার নেম এজ এবং স্যালারিকে আলাদাভাবে সি আউট করি, তাহলে P1 ডট নেম P1 ডট এজ আর P1 ডট স্যালারি যদি আমি আলাদাভাবে তোমার সি আউট করি, তাহলে ওই যে আমি কিবোর্ড থেকে যে যে জিনিসগুলো ইনপুট নিছি ওইগুলোই তোমার সিরিয়ালি এখানে প্রিন্ট হবে। এটা তো তোমরা বুঝতেই পারছো, খুবই নর্মাল একটা প্রোগ্রাম, তাই না?
আচ্ছা, তোমরা সবাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে স্ট্রাকচারের জিনিসটা তো আশা করি তোমরা বুঝতে পারছো এই এতটুকু পর্যন্ত। এখন আসো ফাংশন কল কিভাবে করব। ফাংশন কলটা হচ্ছে, ধরো তুমি ওই যে P1 নামে একটা জিনিস একটু আগে তুমি ইনপুট নিছিলা না, পার্সন P1, এই পার্সন P1টার ভিতরে কি আছে এটাকে তুমি তো এখানে বারে 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 সি আউট দিয়ে প্রিন্ট করছো। এখন তুমি চাচ্ছ যে না থাক, আমি ডিসপ্লে নামে একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনের মধ্যে আমি এইসব ইনপুট নেওয়ার পরে, এই যে স্যালারি ইনপুট নেওয়া, এজ ইনপুট নেওয়া, নেম ইনপুট নেওয়া, এগুলো নেওয়ার পরে আমি ডিসপ্লে ফাংশনকে কল করে দিব এবং ডিসপ্লে ফাংশনের ভিতরে আমি P1কে পাঠিয়ে দিব। তাইলে এই যে তুমি ডিসপ্লে ফাংশনে P1কে পাঠাইছো, P1টা কি পার্সন টাইপের না? তাহলে আমাকে জি যে স্যার। সময় ফাংশনের মধ্যে আমরা কি করি, প্যারামিটারের ক্ষেত্রে প্রথমে ডাটা টাইপ লিখি, তারপরে তোমার ওই অবজেক্টটা লিখি না, মানে ভেরিয়েবলটা লিখি না? জি স্যার। তাহলে অবশ্যই স্যার। আমার এই P1টা পাঠাতে গেলে পার্সন, যেহেতু P1টা পার্সন টাইপের, তার মানে আমাকে রিসিভও করতে হবে পার্সন টাইপের আরেকটা ভেরিয়েবল দিয়ে। পার্সন টাইপের আরেকটা ভেরিয়েবল এখানে কি P1ই লিখতে হবে নাকি অন্য কিছু লিখলেও হবে বলো তো? P1 ই লেখা লাগবে। না, অন্য কিছু লিখলেও অন্য স্যার কিছু হবো অন্য স্যার। কিছু লিখলেও হবে, কারণ এটা তো তোমার হচ্ছে আলাদা একটা ফাংশন, আলাদা ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল, তাই না? এটা একদম ওই আমরা আগে যেরকম ফাংশন পড়ছি ওইটার মতোই। আমি P1 না লিখে XYZ লিখলেও হইতো, আবার P1 লিখলেও সমস্যা নাই। এই P1 আর এই P1 হচ্ছে আলাদা, যেহেতু আমরা 5 বাই ভ্যালু করতেছি, 5 বাই রেফারেন্স করলে আবার ঝামেলা হইতো। তো এখন কথা হচ্ছে, তাহলে পার্সন P1, এখন যদি P1.hc আউট করি, তাহলে এটা ওই P1 যেটা তুমি পাঠাইছো ডিসপ্লে ফাংশনে, ওই P1.hটা এখানে প্রিন্ট করে দিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই ফাংশন কল যেভাবে করে আর কি। এখন কথা হচ্ছে এখানে তো হচ্ছে আমি ডিসপ্লে ফাংশনে কল করছি, ডিসপ্লে ফাংশন ডিসপ্লে দেখাই দিছে, এই জন্য এটার কোনো রিটার্ন টাইপ নেই, এই জন্য এটা হচ্ছে ভয়েড। কারণ আমি চাচ্ছি যে আমি এমন একটা জিনিস চাচ্ছি যে না, আমি একটা জিনিস পাঠাবো, সে আবার ওইটাকে রিটার্ন করবে। ঠিক আছে, তার মানে আমি কি করব, ধরো আমি ওই যে ইনপুটগুলো নিছিলাম না, যে সিন দিয়ে সবগুলো ইনপুট নিছিলাম, আমি এখন করব কি, আমি এরকম গেট ডাটা নামে একটা তোমার করব, ফাংশন লিখব, যেটার মধ্যে আমি P1কে পাঠিয়ে দিব। ওই গেট ডাটা করবে কি, ওই গেট ডাটা হচ্ছে আমার মানে ইনপুটটা নিয়ে আমার কাছে নিয়ে চলে আসবে। তুমি দেখো P1 যেহেতু, তাহলে অবশ্যই সে পার্সন দিয়ে রিসিভ করলো, তারপরে ওইটার মধ্যে সে এইজের মানটা 10 সেট করলো, অথবা তুমি সিন দিয়ে ওইটাকে নিতে পারো। সেট করার পরে দেখো রিটার্ন P1 লিখছে, যেহেতু রিটার্ন P1 লিখছে, P1 কি টাইপের, পার্সন টাইপের, এই জন্য দেখো এটা রিটার্ন টাইপ, এখানে পার্সন লিখছে। এটা তো বুঝতে পারছো সবাই? জি স্যার। সো এখন একটা জিনিস বলো, তুমি এই জিনিসটা বলো তো, যে কখন একটা স্ট্রাকচার ভেরিয়েবল আরেকটা স্ট্রাকচার ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করতে পারি? পয়েন্টার স্যার যখন দুটো সেম হ্যাঁ, হবে। যখন দুইটা, যদি স্যার তাদের ইনপুট আউটপুট ফাংশন স্ট্রাকচার সেম। হ্যাঁ মানে এক্স্যাক্টলি সেম যদি হয়, মানে আমি আরেকটা আরেকটা যদি এখন পার্সন টাইপের জিনিস করি এবং P2 নেই, তাহলে এই P2-র মধ্যে P1 আমি নিতে পারবো। কিন্তু ধরো আমি এখন স্টুডেন্ট টাইপের আরেক, ওই যে প্রথমে যে স্টুডেন্ট নিছিলাম না, আমি কি এখন স্টুডেন্টের মধ্যে কি আমি P1কে অ্যাসাইন করতে পারবো? আমি কিন্তু স্টুডেন্টের মধ্যে P1কে অ্যাসাইন করতে পারবো না, কারণ স্টুডেন্ট ডিফারেন্ট একটা ডাটা টাইপ, পার্সন ডিফারেন্ট একটা ডাটা টাইপ, মানে এটা হচ্ছে কাস্টমাইজ করা। তুমি কাস্টমাইজ করে করে ডাটা টাইপ বানাচ্ছ, তার মানে তুমি একটার মধ্যে আরেকটা অ্যাসাইন করতে পারবা না। কথাটা বুঝো নাই? তো এই জিনিসটা হচ্ছে বুঝছি। ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আর কি। এখন আসো যে পয়েন্টার টু স্ট্রাকচার ব্যাপারটা একটু বোঝার ট্রাই করে, এবং এইটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ তোমরা যে সময় পরবর্তীতে লিঙ্ক লিস্ট এগুলোতে পড়তে যাবা, তখন এটা বারে 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 আসবে। সো এই জিনিসটা মাথায় এখনই ক্লিয়ারলি বুঝে নাও যে পয়েন্টার টু স্ট্রাকচার মানে কি। তো আমি দেখো টেম্প নামে একটা স্ট্রাকচার এখানে তৈরি করছি, যেটার মধ্যে তোমার একটা ইন্টিজার ভেরিয়েবল আছে I এবং একটা ফ্লোট ভেরিয়েবল আছে F। খুবই ভালো কথা, টেম্প বুঝলাম। এখন আমি করলাম কি, এই টেম্প দিয়ে তো আগে কি করছি, আগে শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, তো আমি টেম্প দিয়ে আমি পয়েন্টার ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম। যদি আমি পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে বলো তো এটা দিয়ে কি বুঝায়? কে বলতে পারবা দেখি? স্যার কোনটা স্যার? মানে স্যার একটা অ্যাড্রেস হোল্ড করবো হ্যাঁ, স্যার। কিসের অ্যাড্রেস হোল্ড করবে?
অ্যাড্রেস হোল্ড করবে কিসের স্যার। অ্যাড্রেস? টেম্পারেরি অন্য কোনো একটা ভেরিয়েবল ভেরিয়েবল অ্যাড্রেস। ভেরিয়েবল Yes, একটা যেগুলো ডিক্লেয়ার করলাম সেটা এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে এইটার ভেরিয়েবলের হচ্ছে শুরুর অ্যাড্রেসটা সে ধরে দিবে, তাই না? আমি শুরু থেকে কিন্তু তখন কিন্তু আমি আস্তে 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 আমি যদি চাই আমি এই পয়েন্টার ধরে আগে আগে পরের পরের এলিমেন্টগুলো, ধরো অনেকগুলো এলিমেন্ট আছে, আমি একে একে আগে আগে পয়েন্টার দিয়ে আমি ধরতে পারবো না যদি শুরুর অ্যাড্রেসটা আমি পেয়ে যাই? আমরা কিন্তু পারবো। জি স্যার। সো পয়েন্টার ভেরিয়েবল দিয়ে আমি জাস্ট অ্যাড্রেসটা পেয়ে গেলাম কার, এই যে টেম্প টাইপের। তো আমরা যেরকম মনে আছে ইন্টিজার এক্স নিয়ে ইন্টিজারের কিন্তু আমি পয়েন্টার ভেরিয়েবল নিতে পারতাম। পয়েন্টার যে সময় তোমরা পড়ছো ইন্টিজারেরও পয়েন্টার ভেরিয়েবল নেওয়া যেত, ফ্লটেরও পয়েন্টার ভেরিয়েবল নেওয়া যেত, তার মানে কিন্তু ওইটার অ্যাড্রেসটা নেওয়া যেত। তো যেহেতু টেম্প হচ্ছে তোমার একটা ডাটা টাইপ, তাহলে টেম্পের অবশ্যই একটা কি পয়েন্টার নেওয়া যায়। তো এইখানে এই কাজটাই করছে, আমি পয়েন্টার নিয়ে কাজ করলাম। তো এখন যে জিনিসটা একটু জানতে হবে যে আমাদের পয়েন্টার দরকার কেন, ঠিক আছে? এই জিনিসটা একটু আমরা আবার একটু ডিটেলস জানি। ধরো ডিস্টেন্স নামে তুমি একটা স্ট্রাকচার তৈরি করছো, যে স্ট্রাকচারের মধ্যে তোমার ইন্টিজার ফিট আছে, ফ্লট ইঞ্চ আছে, ঠিক আছে? এরপর এটা শেষ, তার মানে দুইটা আছে, একটা ইন্টিজার একটা ফ্লট। আর মেইন ফাংশনের মধ্যে তুমি একটা করছো কি, ডিস্টেন্স দিয়ে তুমি একটা পয়েন্টার ভেরিয়েবলও ডিক্লেয়ার করছো আর একটা ভেরিয়েবলও ডিক্লেয়ার করছো। ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে কি, ডিস্টেন্সের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, এটার মধ্যে এখন ডি ডট ফিট ডি ডট ইঞ্চ দিয়ে এগুলো অ্যাক্সেস করতে পারবো। কিন্তু পয়েন্টার ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করছো, এখন দেখো পিটিআর এর মধ্যে তুমি ডির এই যে ডির অ্যাড্রেসটা আছে না, আমরা অ্যাড্রেসকে এম্পারসেন্ট সাইন দিয়ে ইউজ মানে ইয়ে করি না, অ্যাক্সেস করি না? তাহলে জি ডি স্যার। যদি তোমার একটা ইয়ে হয়, মানে কি বলে একটা ভেরিয়েবল স্যার। হয়, ওই ভেরিয়েবলের যদি আমি অ্যাড্রেসটা পাই এম্পারসেন্ট দিয়ে, এটাকে আমি অ্যাসাইন করতে পারবো কার মধ্যে? একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে না? যেহেতু স্যার। ডি হচ্ছে নর্মাল একটা ভেরিয়েবল, এটা কিন্তু কোনো অ্যাড্রেস না, এটা জাস্ট নর্মাল একটা ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলের অ্যাড্রেসকে আমরা অ্যাক্সেস করতে পারি এম্পারসেন্ট সাইন দিয়ে। এখন অ্যাড্রেসকে কি আমি ডাইরেক্টলি আরেকটা ভেরিয়েবলের মধ্যে বসাই দিলেই হবে? হবে না, অ্যাড্রেসটাকে অবশ্যই একটা পয়েন্টার ভেরিয়েবলে বসাতে হবে। কী টাইপের পয়েন্টার ভেরিয়েবলে বসাতে হবে? অবশ্যই ডিস্টেন্স টাইপেরই পয়েন্টার ভেরিয়েবলে বসাতে হবে, যেটা আমরা করতাম ইন্টিজার এক্স নিতাম, আবার ইন্টিজার পয়েন্টার ওয়াই নিতাম, তারপরে এক্সের অ্যাড্রেসটাকে আমরা কি করতাম, ওয়াই এর বসাই দিতে পারতাম, কারণ ওয়াই হচ্ছে কি ইন্টিজার টাইপের পয়েন্টার, তাই না? তো সেম কাজটা এখানে জি করছি, স্যার। যে ডিটা হচ্ছে ডিস্টেন্স টাইপের ভেরিয়েবল আর এটা হচ্ছে ডিস্টেন্স টাইপের পয়েন্টার ভেরিয়েবল। তো ডি এর অ্যাড্রেসটা হচ্ছে এম% অফ ডি। কারণ এইটাকে যদি আমাকে কোনো জায়গায় অ্যাসাইন করতে হয়, অবশ্যই এই ডিস্টেন্স টাইপের একটা পয়েন্টার ভেরিয়েবল দরকার, আর ডিস্টেন্স টাইপের পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে পিটিআর। এই জন্যই দেখো পিটিআর এর মধ্যে সেইটাকে অ্যাসাইন করে দিছে। এখন তুমি করতে পারবা কি, এই ডি ডট ফিট ডি ডট ইঞ্চ ইউজ না করেই তুমি পয়েন্টার অফ পিটিআর ডট ফিট দিলে তোমার একই কাজ হবে। আমি কি বুঝাইতে পারছি কত ঘটনাটা? আশা করি আমি বুঝাইতে পারছি। আর তোমরা আচ্ছা, তো যেখানে ছিলাম এটা হচ্ছে যে ডি হচ্ছে আমার, আমি তো কি করতাম নর্মালি আগে আগে যদি পয়েন্টার ইউজ না করতাম তাহলে আমরা ডাইরেক্ট ডি ডট ফিট ডি ডট ইঞ্চ ইউজ করতে পারতাম। কিন্তু যেহেতু এখন ডি এর অ্যাড্রেসটা পয়েন্টারের মধ্যে আমি রেখে দিছি, তার মানে আমি ডট পয়েন্টার দিয়ে এখন এই জিনিস দিয়েও আমি কি করতে পারি, আমি ফিট ইনপুট নিতে পারি, এই জিনিস নিয়ে আমি ইঞ্চ যেটা ছিল ইঞ্চটা ইনপুট নিতে পারি। তার মানে এখন কিন্তু আমাকে এই ডি ডট না লিখলেও এটা দিয়েও আমি করতে পারি। কেন করতে পারি? কারণ এই যে পিটিআর, এই পিটিআর এর মধ্যে ডি এর অ্যাড্রেসটা অলরেডি আছে, তাই না? জি স্যার। সো তাহলে আমি যেটা বুঝলাম যে এখানে পয়েন্টার যে পিটিআরটা আছে, এই পয়েন্টার পিটিআরটা এখানে পয়েন্ট করছে কাকে? ভেরিয়েবল ডি কে। কারণ কি? কারণ ডি এর অ্যাড্রেসটা পিটিআর এর মধ্যে আছে। তো এই জন্যই পয়েন্টার পিটিআর ডট ইঞ্চ এবং ডি ডট ইঞ্চ এক্স্যাক্টলি সেম জিনিস, ঠিক আছে? সিমিলারলি পয়েন্টার পিটিআর ডট ফিট এবং ডি ডট ফিট একই জিনিস। তাইলে এই পয়েন্টার পিটিআর ডট ফিট এইটা আসলে যেরকম এই যে একটা ব্র্যাকেট দাও, তারপরে পয়েন্টার পিটিআর লিখো, ডট লিখো, ফিট লিখো, এইটা লেখার চেয়ে এই পিটিআর দিয়ে আমি একটা তোমার এই যে সাইনটা আছে, এই সাইনটা দিয়ে ফিট লেখাটা হচ্ছে অনেক বেশি মানে হচ্ছে তোমার ইয়ে মানে মানে ইউজার ফ্রেন্ডলি আর কি। সো আমি পিটিআর ফিট দিলেই অ্যাকচুয়ালি আমি এখন ইনপুটটা নিতে পারছি, এত মানে এইভাবে লেখার দরকার নাই। বা পিটিআর ইঞ্চ দিলে আমি ওই ইঞ্চ ভেরিয়েবলটাকে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি, তাই না? তো তোমরা আশা করি যে এতটুকু বুঝতে পারছো। স্যার এটা কি ডি এর ক্ষেত্রেও লিখতে পারবো, মানে ডি দিয়ে আমি না, ডি সাইন দিয়ে এটা তুমি দিয়ে লিখতে পারবে তারপরে না, ফিট অবশ্যই লিখতে পারবে যদি না, কারণ পিটিআর
পিটিআরটা কি? পিটিআরটা একটা অ্যাড্রেস না? পিটিআরটা একটা অ্যাড্রেস। তাহলে তুমি কি করছো এখানে? অ্যাড্রেসকে, অ্যাড্রেসের মধ্যে ফিটটাকে ইয়ে করছো। এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে ডি, এই জিনিস লিখা ডি ডট ফিট লিখা একই জিনিস, কিন্তু পিটিআর ফিট লিখা আর ডি ডট মানে সেম এজ বললেও আলটিমেটলি মিনিংটা কিন্তু সেম না। সিমিলার আর সেম জিনিসটা একটু ডিফারেন্ট আছে। মানে আমি বুঝাতে যাচ্ছি, এই জিনিস লেখা ডি ডট ফিট লেখা তো একই জিনিস, খুবই ভালো কথা, কিন্তু এইভাবে না লিখে তুমি ডাইরেক্ট ওই যে তোমার অ্যাড্রেস আছে না, অ্যাড্রেস পিটিআর, ওই পিটিআর দিয়েও তুমি ডাইরেক্টলি এটাকে অ্যাক্সেস করতে পারো। সো পিটিআর দিয়ে ফিট দিলে সে বুঝবে পিটিআর নামে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের মধ্যে যে ফিট ভেরিয়েবলটা আছে ওই ফিট ভেরিয়েবলের মধ্যে তুমি ইনপুটটা নাও। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো এই দুইটাই হচ্ছে তোমার এরকম আর কি। সো এটা হচ্ছে তুমি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করছো, আর এখানে তুমি ডাইরেক্ট পয়েন্টার ভ্যালু দিয়ে তুমি অ্যাক্সেস করছো। আচ্ছা, এখন আসো স্ট্রাকচারের সর্টিং সম্পর্কে আমরা জানি। তোমাদের কাছে যদি ইন্টিজার, আচ্ছা এটা আমি একটু বলি তোমাদের আগে, এইটা করে ফেলো তারপর আমি বলতেছি। ধরো তোমাদের কাছে ইন্টিজার এরে আছে, ঠিক আছে? এটাকে সর্ট করতে গেলে সর্ট নামে একটা ফাংশন আমাদের এসটিএলে আছে, যেটাতে আমরা কি করতে পারি, প্রথমে এরের নাম লিখতে হয়, তারপরে এরে প্লাস এরের সাইজ দিতে হয়। এটা তো তোমরা সবাই জানো আশা করি। শর্ট লিখে এরে কমা এরে প্লাস এন লিখলে হয়, কাজ করতে পারা যায়। আমি তোমাদের ওই দিন বাবল শর্ট শিখাইছি, ওইটা বিগ অফ এন স্কোয়ারে কাজ করে, কিন্তু এই শর্ট ফাংশনটা এন লগ এনে কাজ করে। এখন তোমার কাছে ধরো এটা তো হচ্ছে এরে, এরের মধ্যে কি হয়, এই যে এরেটা এটা কি ইন্টিজার টাইপের এরে না? সো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যে আগে যে স্ট্রাকচারটা ডিফাইন করছো এগুলো তো ছিল স্ট্রাকচার ভেরিয়েবল। তো ইন্টিজারের যেমন ভেরিয়েবল নেওয়া যায়, ইন্টিজারের তো এরেও নেওয়া যায়, তাহলে স্ট্রাকচারের ভেরিয়েবল নিলে স্ট্রাকচারের কি এরে নেওয়া যায় না? যায় কি? অবশ্যই যায়। তার মানে আমি যদি এখন 10 জন বা 12 জন স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাই, যে সমস্যার জন্য আমি এটা তৈরি করছি আর কি, তাহলে আমি কিভাবে করবো? আমি একটা স্ট্রাকচারের এরে বানাবো। তাহলে আমি আগে কি করছিলাম, স্টুডেন্ট আর ইনফো নিছিলাম জাস্ট, কিন্তু এখন স্টুডেন্ট ইনফো নিয়ে দেখো আমি 10 সাইজের একটা এরে নিলাম। তাহলে ইনফো এরেটা যেটা আছে, ইনফো হচ্ছে একটা এরে, কী টাইপের এরে? একটা স্টুডেন্ট টাইপের এরে, ঠিক আছে? এখন তুমি কি করতে চাও, এখন ধরো তুমি স্টুডেন্টের ইনফোর যে 10টা ইনফো আছে, এখন তুমি কি আছে এখানে আমার মোট 10টা ইনফো ভেরিয়েবল আছে না? জি স্যার। আমার কাছে কিন্তু এখন 10টা ইনফো ভেরিয়েবল আছে। তার মানে এখন আমাকে যদি 10টা ইনফো ভেরিয়েবলের মধ্যে আমি এক কাজ করলাম, আমি 10টা ইনফো ভেরিয়েবলকে আমি লুপ চালিয়ে আমি 10টাকে ইনপুট নিয়ে নিলাম। এটা তো তোমরা করতে পারবা। 1 থেকে 10 নিয়ে সিন দিয়ে ইনফো আই দিয়ে দিয়ে করতে পারবা না? ইনফো আই ডট নেম, ইনফো আই ডট এত, ইনফো আই ডট এত। হ্যাঁ। আচ্ছা, লুপ নিয়ে করে ফেললা। তাহলে এখন করে ফেলার পরে তুমি এখন চাচ্ছ যে এখন তোমার ইনপুট টিটপুট নেওয়া শেষ, প্রত্যেকের জন্যই নাম, আইডি এবং মার্ক, তুমি 10 জনের জন্যই নাম আইডি মার্ক ইনপুট নেওয়া তোমার কমপ্লিট। এখন তুমি চাচ্ছ যে মার্ক যেটা আছে, এই মার্ক ফিল্ডের মাধ্যমে তুমি ছোট থেকে বড় আকারে তাদেরকে সাজাতে চাও, যে সে যে সবচেয়ে কম মার্ক পাইছে সে সবার উপরে থাকবে, আর যে সবচেয়ে বেশি মার্ক পাইছে সে সবার নিচে থাকবে। এরকম করতে চাইলে তুমি কি করতে পারো, ওই সেম শর্ট ফাংশনটা ইউজ করতে পারো। তুমি প্রথমেই এরের নামটা দিবা, এখানে এরের নাম হচ্ছে ইনফো, তারপরে ইনফো প্লাস 10 মানে হচ্ছে তোমার এরের সাইজটা দিবা। তারপরে তুমি কম্পেয়ার মার্ক নামে একটা ফাংশন ধরো আমি ডিক্লেয়ার করব, যে ফাংশনটার নাম আমি এখানে লিখে দিছি। এখন এটার কাজ কি, কম্পেয়ার মার্ক যে ফাংশনটা আমি এখানে লিখে দিলাম, এটাকে তুমি কম্পেয়ার মার্ক যে দিতে হবে তাই না, তুমি তোমার মতো নামকরণ করতে পারো। আমি যেহেতু এখানে মার্কের কম্পেয়ার করব এই জন্য আমি দিলাম কম্পেয়ার মার্ক হচ্ছে একটা বুলিয়ান ফাংশন। আমরা যদি একটু ভালো মতো তাকাই, এটার কাজ তাহলে কি, যে কম্পেয়ার ফাংশনের মধ্যে তুমি দেখো যে বুল কম্পেয়ার মার্ক দেয়া আছে, এখানের মধ্যে স্টুডেন্ট ইনফো 1 আছে, স্টুডেন্ট ইনফো 2 আছে। তার মানে কি, ইনফো 1 আর ইনফো 2 হচ্ছে দুইটা ভেরিয়েবল, যেটা হচ্ছে স্টুডেন্ট টাইপের, এবং কম্পেয়ার মার্ক হচ্ছে আমার এমন একটা ফাংশন যে ফাংশনটা বুল টাইপের জিনিস রিটার্ন করে, মানে আইদার সে ট্রু রিটার্ন করবে ওর সে ফলস রিটার্ন করবে। এখন দেখো ভিতরে আসার পরে সে করছে কি, ইনফো ডট 1 এর মার্ক যদি ইনফো ডট 2 এর মার্কের থেকে ছোটো হয়, তার মানে তুমি রিটার্ন ট্রু পাঠাইবা, আর নাহলে তুমি রিটার্ন ফলস পাঠাবা। এটা কাজটা করে কিভাবে আমি তোমাকে বলি। কাজটা হচ্ছে তুমি যে সময় এই যে সর্ট এরেটাকে কল করলা, সর্ট করে কি, এখানের ইনফো প্লাস ইনফো প্রত্যেকটা এলিমেন্টকে, ওই যে আমরা বাবল সর্টে যেমন প্রত্যেকটা এলিমেন্ট নেই না, পাশাপাশি প্রত্যেকটা এলিমেন্ট তারপরে সর্ট করি, তো সর্ট করে কি কম্পেয়ার ফাংশনটাকে ইউজ করে, এখন সে বারে বারে এটা এসে চেক করে যে দেখে এই সিরিয়ালে তোমার পাশাপাশি দুইটা আছে কিনা। যদি পাশাপাশি দুইটা এই সিরিয়ালে না থাকে তাহলে সে
ফলস রিটার্ন করে, আর যদি এই সিরিয়ালে থাকে তাহলে সে ট্রু রিটার্ন করে। এই সিরিয়ালে থাকলেই তো অ্যাকচুয়ালি ট্রু, তাই না? মানে ইনফর ওয়ানের মার্ক তো অবশ্যই ইনফর টুর মার্ক থেকে মানে ছোট হতে হবে, যদি আমি ছোট থেকে বড় সাজাই। এটা কি বুঝতে পারছো? জি স্যার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? না স্যার, এখন তাইলে আপাতত নেই। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। যদি আমি চাইতাম যে বড় থেকে ছোট আকারে সাজাও, তাহলে আমি অবশ্যই এখানে গ্রেটার দেন সাইন দিতাম, তাই না? গ্রেটার দেন সাইন দিলে আমি তখন এটাকে বড় থেকে ছোট আকারে সাজাইতে পারতাম। তো যেটা হয়, ওই শর্ট ফাংশন তখন বাকি কাজটা করে, তুমি জাস্ট এই কম্পেয়ার ফাংশনটা লিখে দিবা। তো এটা করার পরে এই জন্যই দেখো প্রথমে এই যে তোমার এই পরে যদি তুমি এখন এই কাজ করার পরে তুমি যদি এখন একটা ফর লুপ চালে আবার তুমি স্ট্রাকচারটাকে কি করো, এই সি আউট করতে চাও, কারণ আমি সি আউট কথাটা লিখি নাই সামহাও, সি আউট যদি করতে চাও তাহলে তুমি দেখবা যে ইনফো আই ডট নেম, ইনফো আই ডট আইডি সবই ঠিক আছে, কিন্তু যে সময় তুমি দেখবা ইনপুট যেরকম নিছিলে আউটপুট আসছে ওই রকম না, আউটপুট আসছে এই যে মার্কের উপর ডিপেন্ড করে। কথাটা বুঝছো? কারণ অলরেডি তো সে মানে সাজায় ফেলছে, সাজায় ফেলার পরে কার মতো সাজাইছে, মার্ক ফিল্ডের উপরে সাজাইছে না, তাহলে ছোটো থেকে বড় অনুযায়ী সেইটাকে সাজাবে। তো এতটুকু কি তোমরা বুঝতে পারছো? স্যার ইন্টার থেকে আরেকবার যদি একটু রিপিট করেন, মানে এখানে একটু এখানে confusion লাগে গেছে। জি স্যার, মানে ওই যে মার্ক আউটপুট আচ্ছা, মার্ক আমি বলছি যে শর্ট ফাংশন কি করলো, এই শর্ট ফাংশন তো এই এরাটার মধ্যে এই কম্পেয়ার মার্কটা বারে 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 কল করে 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 সে কিন্তু এখন ইনফোটাকে সাজায় ফেলছে। কি অনুযায়ী সাজাইছে? এই মার্ক অনুযায়ী সাজাইছে না? কারণ কি আমি ডট মার্ক দিয়ে এখানে অ্যাক্সেস করছি, আইডি দিয়ে কিন্তু করি নাই, ডট মার্ক দিয়ে করছি। এখন আমি যদি এখন আবার তোমার এরেটাকে এই কাজ করার পরে এখন ধরো আমি কলটল করা শেষ, এখন আমি চাচ্ছি যে আমি এখন এটাকে প্রিন্ট করি, স্ট্রাকচারটাকে প্রিন্ট, মানে স্ট্রাকচারের এরেটাকে ইনফো নামক যে এরেটা আমি মানে ডিক্লেয়ার করছিলাম এবং এটার মধ্যে ইনপুট নিছিলাম, এটাকে আমি এখন ডিক্লেয়ার করি, এই সরি মানে প্রিন্ট করি। তাহলে এখানে একটা সি আউট লিখতে ভুলে গেছি আমি, ইনফোর আগে একটা সি আউট হবে। এখন যদি আমি ইনফো আই ডট নেম, ইনফো আই ডট ডি, ইনফো আই ডট মার্ক লিখি, এখন বলো তো এটা অলরেডি কিন্তু সাজানো হয়ে গেছে না মার্ক অনুযায়ী? তার মানে কি এখন তুমি যদি যেরকম ইনপুট নিছো তুমি দেখবা আউটপুটটা ওই রকম আসে না, আউটপুটটা আসছে তোমার যেরকম মার্ক ছোট থেকে বড় আকারে সাজানো আছে ওই রকম। নর্মাল না? তুমি একটা এরেকে সর্ট করে এরেটাকে যদি প্রিন্ট করো তাহলে ছোট থেকে বড় আকারে এটা আসবে না? জি স্যার। তার মানে এই স্যার ক্ষেত্রে এখানে স্যার মার্ক চেঞ্জ হবে না মার্ক কেন স্যার? চেঞ্জ হবে? মার্ক মানে মার্কটাই তো তোমার মানে স্যার নামের সাথে স্যার মার্ক তো চেঞ্জ হবে না স্যার, মানে স্যার মার্ক তো স্যার ছোট যাবে, বাট নাম নাম তো তো স্যার ঠিক ঠিক রয়ে হয়ে যাবে। যাবে ধরো আমি তোমার নাম মানে ধরো তুমি পিপুল, আরেকজন হচ্ছে ধরো তোমার হচ্ছে মানে রাহি, তাহলে রাহি আর পিপুল যারা আছে, রাহি ধরো পাইছে 75, পিপুল পাইছে ধরো তোমার ধরো পাইছে 74। হ্যাঁ, যে সময় মার্ক শর্ট হয়ে গেল এবং আমি যখন প্রিন্ট করব তখন পিপুল কিন্তু উপরে চলে যাবে, কারণ পিপুল হচ্ছে 74, রাহি হচ্ছে 75, রাহি নিচে চলে আসবে। কথাটা বুঝছো? মানে শর্ট হওয়া মানে কি, ফুল জিনিসটাই শর্ট হওয়া, শুধু মার্ক শর্ট হওয়া না কিন্তু। ও জি স্যার, শর্ট বুঝতে হওয়া মানে পারছি। কিন্তু এই ইনফো নেম আইডি এগুলোও কিন্তু ইয়ে হয়ে যাবে, মানে ওই মার্ক অনুযায়ী শর্ট হয়ে যাবে। বুঝতে পারছি। তোমরা এক্সেল ফাইলে শর্ট করছো না, এক্সেল ফাইলে যেরকম শর্ট করলে যেরকম হয় ওই রকম হবে আর কি। ও, এখন কি বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তোমাদের স্ট্রাকচারের যে লেকচার এটা এতটুকুই শেষ।